হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ওকে ওকে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলেছি যে আজকে আমি তোমাদের করাবো হলো টেন্স করাবো, আর কি করাবো বলেছি বলো? The use of participle. ইউজ অফ পার্টিসিপল Use of করাবো। স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। হ্যাঁ স্ট্যাটিক স্যার, অ্যান্ড ডাইনামিক। স্যার static আর dynamic স্যার verb. জেন্ডার আর ভার্বাল। স্ট্যাটিভ অ্যান্ড ডাইনামিক, আচ্ছা ডাইনামিক ভার্ব। আচ্ছা, আর কি বললে বলো, আর একজন কেউ কিছু বললে জানো? স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। অমিত পোদ্দার প্রেজেন্টেশন আমি মানে নতুন তো বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো তোমরা এই যে যার উপরে দেখো, আমি যার উপরে মাউসটাকে নিচ্ছি, দেখো এখানে একটা পিন সাইন এসেছে, যে দেখেছো পিনের মতো, এই পিনের ওখানে ক্লিক করলে দেখো স্ক্রিনটা পিন হয়ে যাবে। তা তোমরা অমিত হ্যাঁ পোদ্দার প্রেজেন্টেশন যেটা সেটাকে পিন করো। হ্যাঁ পেয়েছি এবার দেখতে। অরুণ সাত্রা, তুমি বুঝেছো? না স্যার, আরেকবার একটু ভালো করে বলছি বলে দেন। তুমি যখন এই যে মিটিং আজকে আমাদের এই যে ক্লাসে যারা যারা আছে ওখানে গেলে দেখবে তুমি অমিত পোদ্দার প্রেজেন্টেশন পাবে। অমিত পোদ্দার প্রেজেন্টেশনের উপরে মাউস নিলে বা তোমার ইয়ে নিলে তুমি দেখবে একটা সাইন, যে পিন সাইন আমি দেখাচ্ছি, এমন সাইন। এই করতে পেরেছো? হয়েছে সবার? ওকে, তাহলে আজকে আমাদের পাঠ্য হচ্ছে টেন্স, পাস্ট ইউজ অফ পার্টিসিপল, স্ট্যাটিভ এন্ড ডাইনামিক। আর কিছু আছে? না স্যার। না স্যার, আজকে তিনটের বাইরে কিছু নেই। ওকে, তো দেখো সবার আগে আমি তোমাদেরকে, আচ্ছা যারা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের এই সেশনের এই সিলেবাসটা আমরা কমপ্লিট করব। যারা আজকে নতুন আছে এই স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা তোমাদের সিলেবাস। আমরা আমাদের এই সেশনের মধ্যে এইগুলোকে কমপ্লিট করব। ওকে, তাহলে আমি ভার্বের আরেকটা ক্লাসিফিকেশন তোমাদের দেখাচ্ছি, যে কি না ভার্বকে যখন আমি আরো ভাগ করব আমি দুটো জিনিস পাবো। একটা পাবো আমি হলো অ্যাকশন ভার্ব, আর একটা আমি পাবো স্টেটিভ ভার্ব। ওকে, অ্যাকশন ভার্বের আর একটা নাম আছে, অ্যাকশন ভার্বকে ডাইনামিক ভার্বও বলা হয়, ডাইনামিক ভার্ব। ঠিক আছে, তো দেখো ভার্বকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব, আর একটা ভাগকে ভাগ করলাম স্টেটিভ ভার্ব। হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, দেখো স্টেটিভ ভার্ব বলতে যেটা আমরা বুঝি, স্টেটিভ কথাটা এসছে কোথা থেকে? স্টেটিভ কথাটা এসছে স্টেট থেকে, স্টেট। আর স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে অবস্থা। হ্যাঁ, স্টেট মানে দেখো অনেক কিছু মানে আছে স্টেটের, তোমরা লিখতে চাইলে লিখতে পারো। স্টেট মানে রাজ্য বা রাষ্ট্র, স্টেট মানে কথা বলা, স্টেট মানে অবস্থা বা পরিস্থিতিও হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টেট মানে অবস্থাকে কনসিডার করছি।
তো স্টেটিভ ভার্ব মানে তোমাকে কোনো একটা অবস্থার কথা জানায়, আর অ্যাকশন ভার্ব মানে যে সমস্ত ভার্বগুলো পারফর্ম হতে গেলে আমাদের কষ্ট করতে হয়, আমাদের পরিশ্রম করতে হয়। কি বললাম বুঝেছো? যে সমস্ত কাজ করতে গেলে আমাদের পরিশ্রম করতে হয় সেই সমস্ত ভার্বগুলোকে আমরা বলি অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব। আর যেগুলো করতে গেলে, যে সমস্ত ভার্বগুলো পারফর্ম হলে আমাদের কিছুই করতে হয় না, আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, তাকে বলে স্টেটিভ ভার্ব। जैसे कि ইট, ইএটি ইট, আর এখানে একটা লিখলাম KNOW নো। দেখুন ইট মানে কি খাওয়া, এই কাজটা পারফর্ম হতে গেলে আমাদের কিছু একটা অ্যাকশনের প্রয়োজন আছে, আমাদের কিছু একটা কাজ করতে হয়। কিন্তু নো মানে জানা বা চেনা, এটা করতে গেলে আমাদের কি কোনো শারীরিক পরিশ্রম বা কোনো কিছু করতে হয় বলো তো একটু? না স্যার, হয় না। না ইয়েস। স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা স্টেটকে বোঝায়, এটা একটা অবস্থাকে বোঝায়। যেমন আমি যদি তোমাকে চিনি তাহলে চিনি, না চিনলে চিনি না। ওকে, আর এটা হচ্ছে একটা অ্যাকশন, কোন একটা কাজ যখন হচ্ছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যাকশন ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যাদের পারফর্ম করতে গেলে আমাদের একটু পরিশ্রম করতে হয়। কিন্তু স্টেটিভ ভার্ব আছে এমন এমন ভার্ব যাদের করতে আমাদের কোনো পরিশ্রম করতে হয় না। আমি তোমাদেরকে আজকের ক্লাসের শেষে স্টেটিভ ভার্ব কি কি হতে পারে, কতগুলো স্টেটিভ ভার্ব আছে সেগুলো আমি তোমাদের একটা PDF দিয়ে দেবো, ওকে, আজকে ক্লাসের শেষে। কিন্তু এখানে দেখে নাও স্টেটিভ ভার্ব হলো নো, মানে জানা বা চেনা। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা মাথায় রাখবে তোমরা, যেমন আরো আছে ওয়ান্ট। ওয়ান্ট একটা স্টেটিভ ভার্ব, আমি চাইলে চাই, না চাইলে চাই না। ওকে, আমি চিনি বা জানি, আমি চিনলে চিনি, না চিনলে চিনি না, এটা দিয়ে একটা অবস্থাকে বোঝায়। তাই স্টেটিভ ভার্ব এগুলো, আর এগুলো করতে গেলে আমাদের শরীরের কোনো পরিশ্রম করতে হয় না। কিন্তু যেমন ইট, তারপরে তোমার ওয়াক, হ্যাঁ, তারপরে তোমার কাম, গো, হ্যাঁ, গিভ, এই সমস্ত করতে গেলে আমাদের শারীরিক পরিশ্রম করতে হয়। বুঝেছো কি বলেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখান থেকে মূল জিনিস আমি তোমাদের যেটা শেখাতে চাই সেটা হচ্ছে, মনে রাখবে স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি কখনো ব্যবহার হবে না। নোট বলে লিখে রাখবে, স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি কখনোই ব্যবহৃত হবে না। স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি কখনোই ব্যবহৃত হবে না। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। তোমাদের আমি প্রিভিয়াস লেকচারগুলোতে আমি তোমাদের বলেছিলাম একটা কথা, যেদিন আমি তোমাদের ভার্বের ফর্ম পড়িয়েছিলাম, ভার্বের ফর্ম পড়িয়ে আমি তোমাদেরকে বলেছিলাম বি ভার্বের সঙ্গে VING যখন যুক্ত হয় এইটা সমান সমান কন্টিনিউয়াস টেন্স হয়। বলো তো বলেছিলাম কিনা বলিনি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বলেছিলেন। বলেছিলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছিলেন। ভেরি গুড। তাহলে এই যে VING হতে গেলে তার আগে একটা বি ভার্ব লাগবে, তাই না? তাহলে এবং এটা টেন্সে কোনটাই হবে? কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তাহলে আমায় বলো এই স্টেটিভ ভার্বকে কি আমরা কোথাও কোনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবো? না। পারবো না, না। না স্যার পারবো না। হ্যাঁ, তাহলে এইখান থেকে যেমন তোমাদের পরীক্ষায় কেমন দেবে, আমি প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন তুলে ধরছি তোমাদের সামনে। এসএসসি সিজিএল এর একটা কোশ্চেন ছিল এমন, আই অ্যাম নোয়িং হার বলে ফুল স্টপ দেওয়া ছিল, এবং এইখানে আই অ্যাম নোয়িং হারের পরে এইখানে নোয়িং হারের নিচে দাগ দেওয়া ছিল। নোয়িং হারের নিচে দাগ দিয়ে বলা হয়েছিল সেন্টেন্সটিকে ইমপ্রুভ করো। তো দেখো এই ক্ষেত্রে তুমি নো কে দেখতে পাচ্ছ বি ভার্বের পরে বসেছে, অ্যাম একটা বি ভার্ব তো নাকি না অন্য কিছু? স্যার বিভার। হ্যাঁ বিভার। আচ্ছা, তাহলে স্যার, এটা নোয়িং হয়েছে, তার মানে কি এইখানের ইউজটা এখানে সঠিক হয়নি। এমন ইউজ আমরা কখনো করতে পারি না, আমি তোমাকে চিনছি, এমন হয়? আমি তোমাকে না, না। চিনছি আমরা এমন বলি না, আমরা না বলি স্যার আমি এরকম হয় তোমাকে না। চিনি, আমি তোমাকে চিনি বা আমি তোমাকে চিনি না। তোমাকে যদি আমি চিনি তাহলে বলবো আমি তোমাকে চিনি, যদি তোমাকে আমি চিনি না তাহলে আমি বলবো তোমাকে আমি চিনি না। তাহলে এটা একটা স্টেট, এটা একটা অবস্থা, এটা একটা কন্ডিশন। ওকে, তাই এর সঙ্গে কখনো আইএনজি যোগ করা যায় না। তাই এই সেন্টেন্সটাকে ইমপ্রুভ করলে, আমরা যেটা পাই দ্যাট ইজ আই অ্যাম গেটিং, আই অ্যাম গেটিং ফ্যামিলিয়ার, I am getting familiar to her.
আই এম গেটিং ফ্যামিলিয়ার টু হার, তাহলে এই যে এটাকে মানে এই বাক্যটাকে ওপরের বাক্যটাকে সঠিক করে লিখলে এটা হবে। ঠিক আছে, একদম সেম কোয়েশ্চেনটাই এসেছিল। আই এম নোয়িং হারকে ইমপ্রুভ করলে হয়ে যাবে গেটিং ফ্যামিলিয়ার টু। নোয়িং হারকে ইমপ্রুভ করলে হয়ে যাবে গেটিং ফ্যামিলিয়ার টু হার, তার মানে তার সঙ্গে আমি পরিচিত হচ্ছি এমনটা হতে পারে, কিন্তু তাকে আমি চিনছি বা জানছি এমনটা ইউজ হয় না। ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। Yes. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। বেশ, তাহলে অ্যাকশন ভার্ব কি জিনিস আর স্ট্যাটিক ভার্ব কি জিনিস সেটাও বোঝা গেল সবার? Yes. হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা যেটা শিখতে চাচ্ছি। স্যার এটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো স্যার বলো। বলছি এই যে এটা বললেন যে আই অ্যাম নোয়িং হার, এটা কোশ্চেন এসেছিল, তাই এটা ইমপ্রুভমেন্ট কি? এটা যেটা অ্যান্সারে বললেন আই অ্যাম গেটিং ফ্যামিলিয়ার টু হার, তো এইগুলো কি অপশনে থাকবে যে আই অ্যাম গেটিং ফ্যামিলিয়ার টু হার হ্যাঁ এরকম এইটা অপশনে ছিল, অপশনে থাকবে? এই যে হ্যাঁ এই গেটিং ফ্যামিলিয়ার টু এইটুকুন অপশনে ছিল, এই যে গেটিং ফ্যামিলিয়ার টু হার এটা অপশনে ছিল। ঠিক আচ্ছা আছে, স্যার, আচ্ছা। এর হ্যাঁ। অপশন গুলো আচ্ছা, এরকমই স্যার। থাকবে মানে? হ্যাঁ ইয়েস। স্যার শিবসুন্দর বলছিলাম যে স্যার অ্যাকশন ভার্ব অথবা ডায়নামিক ভার্বের ক্ষেত্রে এমন কোনো ক্রিয়াকে বোঝায় যেটা মানে পরিশ্রমের দ্বারা হচ্ছে, কিন্তু স্টেটিভ ভার্বের ক্ষেত্রে কোনো স্টেটকে বোঝায় বা কোনো অবস্থাকে বোঝায়, এটাই ডিফারেন্স তো অনলি? ইয়েস ইয়েস। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা না, এটা নিজের বোঝার জন্য একটু এরকম ভাবে বাংলায় নোট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছো একদম। মানে আমার যে কথাটা বলছি কথাটাকে তোমাদের নিজেদের ভাষায় লিখে রাখবে, তাহলে আশা করছি ভালো হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, একটু ডাউট ছিল তো তাই জিজ্ঞেস করে নিলাম। অবশ্যই জিজ্ঞেস করবে, একদম যার একদম ছোট্ট ছোট্ট যার যা ডাউট আছে সবকিছু জিজ্ঞেস করবে, এমনটা ফিল করবে যাতে আমি তোমাদের পাশে বসে পড়াচ্ছি। ওকে, যার যে কোনো ধরনের প্রশ্ন Okay. হলে আমাকে বলবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা তোমাদের বলি, অ্যাকশন ভার্বের মধ্যে আরেকটা ভার্বকে আমরা খুঁজে পাই, দ্যাট ইজ কল্ড পারসেপশন ভার্ব। ওকে, পারসেপশন ভার্ব একটা নোট লাগিয়ে লিখে রাখো, পারসেপশন ভার্ব এটাও ইম্পর্টেন্ট। পারসেপশন, PERCEPTION, পারসেপশন ভার্ব। ওকে, পারসেপশন ভার্ব কাদের বলে তোমরা নোট লাগিয়ে লিখে নেবে। যে সমস্ত কাজ আমি আগে বাংলায় বলছি পরে ইংরেজিতে বলে দিচ্ছি। যে সমস্ত কাজ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা হয়, মানে আমাদের যে সেন্সরি অর্গান রয়েছে, না, সেই সেন্সরি অর্গানের মাধ্যমে যে সমস্ত কাজগুলো পারফর্ম হয় সেই সমস্ত কাজগুলোকে বলা হয় পারসেপশন ভার্ব। তাহলে তোমরা লিখে নেবে, যে সমস্ত কাজ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পারফর্ম হয় বা হয় সেই সমস্ত কাজগুলোকে পারসেপশন ভার্ব বলে। যে সমস্ত কাজগুলি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পারফর্ম হয় তাকে তাদের পারসেপশন ভার্ব বলে। ইংরেজিতে লিখলে লিখে রাখবে, দ্য অ্যাকশন পারফর্মড by sensory organs, the action performed by sensory organs called perception action or perception verb. সবাই নোট করে নিয়েছো? স্যার আরেকবার বলেন। একটু বলবেন? বললাম the action performed by sensory organs, the actions performed by sensory organs called perception verb, যে সমস্ত কাজ আমাদের সেন্সরি অর্গান দ্বারা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে যে সমস্ত কাজগুলো পারফর্ম হয় সেইগুলোকে বলা হয় পারসেপশন ভার্ব। ওকে, ওকে স্যার। আচ্ছা ওকে স্যার। এবার পারসেপশন ভার্বটা কেন গুরুত্বপূর্ণ মনে রাখবে, তোমরা নিচে তোমাদের নোটে লিখবে যে পারসেপশন ভার্বের পরে কখনোই ইনফিনিটিভ ব্যবহার হয় না। লিখে নাও, পারসেপশন ভার্বের পরে কখনোই ইনফিনিটিভ ব্যবহার হয় না। পারসেপশন ভার্বের পরে কখনোই ইনফিনিটিভ ব্যবহার হয় না। ইনফিনিটিভ INFINITIVE, পারসেপশন ভার্বের পরে কখনোই
ইনফিনিটিভ ব্যবহার হয় না। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম ইনফিনিটিভ কি জিনিস বলেছিলাম না? হ্যাঁ যেমন আমি বলেছিলাম করতে, যেতে, খেতে, ঘুমোতে, এই সমস্ত আছে না, অর্থাৎ ভার্বের সাথে যখন আমরা তে তয়কার তে বাংলায়, যেমন করতে, তারপরে খেতে, তারপরে যেতে, তারপরে ঘুমোতে, এই সমস্ত যে তয়কারের তে বাংলা বাংলা শব্দে যখন কোনো ভার্বের সঙ্গে তয়কারের তে যোগ করি তখন এগুলোকে বলে ইনফিনিটিভ, এবং এদের ট্রান্সলেশন করলে ইনফিনিটিভ মানে কি বলেছিলাম? টু প্লাস রুট ভার্ব, টু প্লাস রুট ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো করতে মানে কি? টু ডু। খেতে মানে কি? টু ইট। যেতে মানে কি? টু গো। ঘুমোতে মানে কি? টু স্লিপ। বুঝতে পারছো কথাটা? তাহলে যে সমস্ত ভার্বের মানে টু প্লাস রুট ভার্ব এগুলো হচ্ছে ইনফিনিটিভ, এগুলো ওকে। তা আমি বলেছি যে পারসেপশন ভার্বের পরে কখনোই ইনফিনিটিভের ব্যবহার হয় না। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলো আমি তোমাদের যখন ইনফিনিটিভ পড়াবো তখন আরো ডিটেলসে আলোচনা করব, কিন্তু এখন যেটা বলছি সেটুকুন শুনতে থাকো। দেখো আমি এখানে একটা তাহলে এক্সাম্পল, পারসেপশন ভার্বের এক্সাম্পল লিখে রাখো। হিয়ার মানে শোনা, সি মানে দেখা, সরি এস ডাবল ই, সি মানে দেখা। হয়েছে? স্মেল, হিয়ার, সি, স্মেল। টাচ, TOUCH, টাচ। অ্যান্ড টেস্ট, এই যে যে পাঁচটা ভার্ব তোমরা লিখলে, বলো তো পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা পারফর্ম হচ্ছে কিনা হচ্ছে না বলো? হ্যাঁ স্যার হচ্ছে। প্রথমটা হিয়ার কানের দ্বারা করছো, সি চোখের দ্বারা করছো, স্মেল নাকের দ্বারা করছো, টাচ তুমি ত্বকের দ্বারা করছো, টেস্ট জিভের দ্বারা করছো। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত অর্গানের দ্বারা যে সমস্ত কাজ পারফর্ম হয় সেই সমস্ত ভার্বগুলোকে আমরা বলে থাকি পারসেপশন ভার্ব। আর মনে রেখো এই পারসেপশন ভার্বের পরে কখনোই ইনফিনিটিভ বসবে না। তাই আমি যদি একটা কথা বলি, একটা বাংলা বাক্য বললাম যে আমি তাকে আসতে দেখেছিলাম, আমি তাকে আসতে দেখেছিলাম, আমরা এমন কথা বলি কিনা বলি না বাংলায়? বলি স্যার। আমি তাকে আসতে দেখেছিলাম। তাহলে আমায় বলো আসতে, এই যে আসার সঙ্গে তয়কারে তে যুক্ত হয়েছে, তাহলে এইটা আসতে, এই যে তেজুক হলো, এটা কি টু কাম নয়? আসতের ইংরেজি কি টু কাম নয় বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা ট্রান্সলেশন করলে এমন হতো যে আমি দেখেছিলাম, আই স, কাকে? তাকে, আই স হিম টু কাম, আই স হিম টু কাম, আমি তাকে আসতে দেখেছিলাম, এমন হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু স এটা হচ্ছে সি এর পাস্ট ফর্ম এবং এটা একটা পারসেপশন ভার্ব, তাই এই যে যে নেক্সটের যে টু আছে এই টুটাকে ডিলিট করতে হবে। তাহলে আই স হিম কাম এটা একটা সঠিক ইউজ, আদারওয়াইজ ইউ ক্যান ইউজ আই স হিম, আই স হিম কামিং, আই স হিম কামিং। ক্লিয়ার? আই স হিম কামিং। হ্যাঁ স্যার। তাহলে আই স হিম কাম অথবা আই স হিম কামিং, তাহলে ইনফিনিটিভের ইউজ যেন হয় না। এটা কিন্তু এখান থেকে কিন্তু এক্সামিনার তোমাদের কোশ্চেন দেয়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়ে গেল হ্যাঁ স্যার, তোমার clear আছে স্যার। স্ট্যাটিক ভার্ব আর ডাইনামিক ভার্ব, সেটা হয়ে গেল। ফর্ম করিয়েছিলাম, ভার্ব ফর্মের মধ্যে আমি ভার্বের ফর্মের মধ্যে আমি কয় ধরনের পার্টিসিপল দেখিয়েছিলাম? খাতার পাতা উল্টে একটু স্যার, দুই দেখে তো ধরনের। হ্যাঁ ইয়েস,
দুই ধরনের পার্টিসিপল দেখিয়েছিলাম, কি কি? পাস্ট স্যার পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। ক্লাসগুলো দেখোনি বা যে সবাইকে বলছি একটা কথা মনে রেখো, পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তোমরা এক কাজ করবে, তোমরা খাতার উপরে হেডিং লাগাবে ইউজ অফ পার্টিসিপল, ইউজ অফ পার্টিসিপল বলে হেডিং লাগাবে, অর্থাৎ পার্টিসিপলের ব্যবহার, একটা পার্টিসিপলকে আমরা কি কি রূপে ব্যবহার করতে পারি। ওকে, এবার করে তোমরা এখান থেকে দুটো সেকশন বের করবে, দুটো সেকশনের প্রথমটা যেটা হবে সেটাখানে তোমরা লিখবে অ্যাজ আ ভার্ব, আর এখানে লিখবে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপলকে আমরা কয়টা ভাবে ব্যবহার করতে পারি বলো সবাই? দুই ভাগে, স্যার একটা ভার্ব আর adjective। দুই ভাবে, ইয়েস, এক তো ভার্ব আর এক হলো অ্যাডজেক্টিভ। ভেরি গুড, ভেরি গুড। এবার এবার তোমরা এখানে এটার পয়েন্ট লিখবে এবং এটার পয়েন্ট এখান থেকে লিখবে। ওকে, আর এটা এখান থেকে লিখবে। চলো, তাহলে অ্যাজ আ ভার্ব কখন হয়, একটা পার্টিসিপল অ্যাজ আ ভার্ব কখন কাজ করে সেটা লেখো, অর্থাৎ এখানে লেখো, লেখো একটা পার্টিসিপল একটা পার্টিসিপল একটা পার্টিসিপল একটা পার্টিসিপল তখনই একটা পার্টিসিপল তখনই একটি ভার্বের কাজ করবে, একটি পার্টিসিপল তখনই একটি ভার্বের কাজ করবে যখন যখন তার আগে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে, যখন তার আগে কোনো অক্সিলিয়ারি, বানানটা দেখে লিখে নিও, অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তাহলে একটা পার্টিসিপল তখনই একটি ভার্বের কাজ করবে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস এবার স্যার। হ্যাঁ, এবার অ্যাডজেক্টিভের নিচে লেখো, ওই মানে যেটা অ্যাডজেক্টিভ মানে ডান পাশে লেখো, এখান থেকে লেখো একটা পার্টিসিপল তখনই, একটা পার্টিসিপল তখনই একটি অ্যাডজেক্টিভের মতো তখনই একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে যখন 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 তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, এবং এবং সেটির দ্বারা এবং সেটির দ্বারা এর দ্বারা কোনো একটি নাউন এবং সেটির দ্বারা কোনো একটি নাউন মডিফাই হবে এবং সেটির দ্বারা কোনো একটি নাউন ক্লিয়ার?
লেখা হয়েছে? হ্যাঁ স্যার লেখা হ্যাঁ, স্যার। হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। তাহলে তোমরা যেটা লিখলে প্লিজ একবার পড়ে নাও তো, নিজেরা মনে মনে পড়ে নাও। যেটা লিখলে দুপাশেরটাই একবার একটু মনে মনে পড়ে নাও। পড়ে নিয়েছো? মডিফাই হবে দিয়ে শেষ এটা। হ্যাঁ, মানে ওইটা কি ইনকমপ্লিট রয়ে গেছে নাকি? আমি বললাম যে একটি মডিফাই হওয়ার পরে আর শুনতে পাইনি। মডিফাই হবার পরে ফুল স্টপ হবে। ও ঠিক ঠিক আছে। আমি দুটো বলছি, তোমরা এবার একটু মিলিয়ে নেবে। দেখো, আমি হয়তো ঠিক প্রথমটা আছে। এমন বলেছিলাম যে একটি পার্টিসিপল তখনই একটি ভার্ব হিসাবে কাজ করবে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তাই তো বলেছিলাম? হ্যাঁ, স্যার। তাই বলছি। আচ্ছা, আর আমি বলেছিলাম যে একটি পার্টিসিপল তখনই একটি অ্যাডজেক্টিভের কাজ করবে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না এবং ছিলাম। হ্যাঁ হ্যাঁ। স্যার। আচ্ছা, তাহলে এবার বোঝো যে অ্যাডজেক্টিভ যে হবে সেই অ্যাডজেক্টিভ হতে গেলে তাকে নাউনকে মডিফাই করতেই হবে। এবার প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল জিনিস দুটো হয় কেমন দেখতে? আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলি তখন আমরা কি জানি? সেটা হচ্ছে কিনা রুট ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কেমন হয় বলো? পাস্ট পার্টিসিপল রুট ভার্ব জেনারেলি হয় ভার্বের সঙ্গে ইএন বাই ইএন বা ইডি যোগ, তাই না? জেনারেল ফর্ম এটা, বা রেগুলার ভার্বের জন্য এটা। আচ্ছা, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেলে প্রেজেন্ট পার্টিসিপল যখন ভার্বের সঙ্গে যে কোনো দুটো কাজ করবে। খেয়াল করো, এখানে আমি এখানে বললাম যে আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস, বলো তো এখানে ইটিংটা ভার্ব না অ্যাডজেক্টিভ? ভার্ব। কেন হলো? Verb। কেন হলো? অক্সিলারি ভার্বের বিভাগ আছে। ভেরি গুড। প্রেজেন্ট পার্টিসিপেন্ট হতে। হ্যাঁ, তার আগে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। যে প্রেজেন্ট পার্টিসিপল বললে সে ভালো করে বোঝো, প্রেজেন্ট পার্টিসিপল তো হবেই। আমি তো এখানে পার্টিসিপলের ইউজই শেখাচ্ছি। ওই প্রেজেন্ট পার্টিসিপলই কখনো কখনো ভার্ব হবে, আবার প্রেজেন্ট পার্টিসিপলই কখনো কখনো অ্যাডজেক্টিভ হবে। সেগুলো আমরা শিখবো এখন। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আই অ্যাম ইটিং রাইস, এখানে ইটিংটা হলো ভার্ব। কেন হলো? কারণ ইটিং এর আগে একটা অ্যাম অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। চলো আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে আই অ্যাম রানিং। বলো এখানে রানিংটা ভার্ব না অ্যাডজেক্টিভ? ভার্ব স্যার। ভার্ব স্যার, এম আছে। হ্যাঁ, ভেরি গুড। তার কারণ এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব রয়েছে তাই এটি প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করছে এবং এটি একটি ভার্ব। ওকে, কিন্তু অ্যাডজেক্টিভ কখন হয়? আবার এখানে দেখো, আমি বললাম যে আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস। এর মানে কি? আমি একটি গ্লাস ভেঙে ফেলেছি। আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস মানে কি? আমি একটি গ্লাস ভেঙে ফেলেছি। এখানে ব্রোকেনটা ভার্ব না অ্যাডজেক্টিভ? ভার্ব স্যার। কেন হলো? ভার্ব স্যার ওটাকে হ্যাভ ব্রোক আছে, মানে ওটা ব্রেক মানে ভাঙা। ভেরি গুড। এখানে ভাঙা কাজ বোঝাচ্ছে। এটা একটা অক্সিলিয়ারি হ্যাঁ, ভার্ব। আছে। যখনই এটা অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি তখন এটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে। আমার কথা বোঝা গেছে কিছু? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই বেটারা
কখন কখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে সেটা এবার আমাদের দেখার। তোমরা এগুলো সব লিখে হ্যাঁ। নিচ্ছ তো? হ্যাঁ স্যার। মানে স্যার দাঁড়ান স্যার, পরেরটা মুছবেন না, একটু নোট করে নিয়ে এটা নোট করে নিই। আই হ্যাভ ব্রোকেন। না দেখো, আমি এই তোমাদের স্ক্রিনে যা লিখবো তাই গুরু বাক্য। প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে, প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে স্যার। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আমি একটু ক্লাসে আছি, আমি একটু পরে ফোন করি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা 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 আচ্ছা, আমাদের ওই বই থেকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ সরি ফর দিস ইন্টারাপশন। তো হয়েছে সবার লেখা? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার। ওকে। ঠিক আছে। তাহলে একটা পার্টিসিপল কখন ভার্ব হিসাবে কাজ করে আমরা এখানে শিখে নিলাম কিনা নিলাম না বলো? নিলাম স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা অ্যাডজেক্টিভ কি করে হ্যাঁ, হয়, স্যার। এর অ্যাডজেক্টিভ কি করে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? দেখো, এখানে আমি তোমাদেরকে সেন্টেন্স ট্রান্সফরমেশনের কিছু কনসেপ্ট শেখানোর চেষ্টা করছি, যদিও পরবর্তী সময় আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখবো। আজকে আমি জাস্ট তোমাদের একটা প্রসেস দেখানোর চেষ্টা করছি। আমি এখানে দুটো বাক্য লিখবো, ওকে? যেমন আমি প্রথমে একটা বাক্য লিখলাম যে আই স এ বয়, হয়েছে, ফুল স্টপ। আমি আর একটা বাক্য লিখলাম দ্য বয় ওয়াজ রানিং, দ্য বয় ওয়াজ রানিং। আই স এ বয়, দ্য বয় ওয়াজ রানিং, হয়েছে। এই দুটো বাক্য, তার মানে আমি একটি ছেলেকে দেখেছিলাম এবং ছেলেটি দৌড়াচ্ছিল। এই দুটো বাক্য, এই দুটো বাক্যকে আমি জয়েন যখন করব, আমি এটাকে দুটো ভাবে জয়েন করতে পারি। তোমরা মনে করে দেখো তোমাদের মাধ্যমিক লেভেলের কথা, তোমাকে বলা হতো যে এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করো বা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো বা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করো, বলো এরকম ছিল কিনা ছিল না? স্যার হ্যাঁ হ্যাঁ ছিল। স্যার ছিল। হ্যাঁ স্যার হ্যাঁ। ছিল স্যার। তাহলে এখানে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব এন্ড দেন তারপরে সেটা কি করে সিম্পল সেন্টেন্সে চলে যায় আমরা সেটা দেখব, ওকে? তো আমরা জেনারেলি সেই মাধ্যমিক লেভেলে গিয়ে আমরা শুধু পড়েছিলাম যে এইভাবে এইভাবে সিম্পল হয়, এইভাবে এইভাবে কমপ্লেক্স হয়, কিন্তু আজকে আমরা শিখবো সায়েন্টিফিক ওয়ে কেন হচ্ছে এমনটা, ওকে? দেখে নাও, এটাকে যখন আমি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করছি, এখানে আমি এটাকে কি করব না, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব প্রথমটা। অর্থাৎ প্রথম বাক্যটিকে আমি লিখবো যে আই স এ বয় হু ওয়াজ রানিং। বলো জয়নিং হলো কিনা হলো না বলো? আই স এ বয় হু ওয়াজ রানিং। হ্যাঁ স্যার হয়েছে স্যার। হ্যাঁ, ভেরি গুড। নাও যদি হয়ে থাকে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়েছে, কেন হলো এমনটা? কারণ দেখো আই স এ বয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, কিন্তু এই যে হু ওয়াজ রানিং এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কেমন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তো আমি তোমাদের ক্লজ নেক্সটটা কোনো একদিন নেক্সট ক্লজ তো করাবোই। তো তার আগে আমি এতটুকুন বলতে চাইছি যে প্রিন্সিপাল ক্লজ বাক্যে একা একা বসতে পারে। তাহলে দেখো তো আই স এ বয়, এটাকে আমি বাক্যে একা একা ব্যবহার করতে পারি কিনা পারি না বলো তো? হ্যাঁ স্যার। পারি। স্যার পারি। কিন্তু কিন্তু এই যে নেক্সট এর পার্ট টুকুন দেখো, হু ওয়াজ রানিং, এটাকে কি এক জায়গায় বসানো যাবে না। একা একা? না, সিঙ্গেল স্যার। বসানো যাবে না, ওকে? তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি? কারো অর্ডিনেটে থাকা, কারোর অধীনে থাকা, কারোর আন্ডারে থাকা। তাই মনে রেখো সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ প্রিন্সিপাল ক্লজের অর্ডিনেশনে থাকে, ঠিক আছে, তার অধীনে থাকে। আচ্ছা, নাও এবার আমায় বলো, তোমরা আমায় একটা কথা বলো, এই যে বয় আর এই যে হু, এ কি একই জিনিস না আলাদা জিনিস? একই স্যার। একই। একই স্যার, যে ছেলেটা তাকেই তো হু দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে সবারই একমত তো এটা একই? হ্যাঁ স্যার। হ্যাঁ একই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তারপরে বলো, তারপরে দেখো তো কোনো বি ভার্ব আছে কিনা এই হু এর পরে?
হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে তো, স্যার আছে। বি এর পাস্ট ফর্ম। ইয়েস, বি ভার্ব আছে তো, তার মানে হ্যাঁ আছে। হ্যাঁ স্যার। যদি এমন থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যে সেকশনটাকে আমি ইন্ডিকেট করছি সেকেন্ড পার্টে, অর্থাৎ এই যে যাকে ইন্ডিকেট করছি এতে একটা গ্রামারের একটা নাম আছে, কে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলা হয়, ANTECEDENT, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। মনে রাখবে এই অ্যান্টিসিডেন্ট আর এই WH ওয়ার্ড এই দুটো যদি সেমই হয় এবং তারপরে যদি কোনো WH ওয়ার্ড থাকে, তাহলে মনে রেখো ওই WH ওয়ার্ড এবং এই অক্সিলিয়ারি বি ভার্বটা একযোগে ডিলিট করে দেওয়া যায়। কি বললাম বলো? স্যার মানে আরেকবার হু বলুন। আর ওয়াজ পাশাপাশি থাকলে হু ওয়াজ দুটোকেই ডিলিট হয়। হ্যাঁ, স্যার আরেকবার বলুন। দেখো দেখো আমি বলছি, আমি বললাম যে দেখো, আই নো আ ম্যান, আই নো আ ম্যান, ফুল স্টপ, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। ওকে, আই নো আ ম্যান, হি ইজ আ ডক্টর। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে এটাকে যখন আমি ট্রান্সলেট জয়েন করব, সরি, তখন আমি এরকম করব যে আই নো আ ম্যান হু ইজ আ ডক্টর, হু ইজ আ ডক্টর। বলো তো বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার পারবো। পারবো। হ্যাঁ, যদি এমন সিচুয়েশন থাকে এই ম্যান আর এই হু এরা কি একই জিনিস? হ্যাঁ স্যার একই। হ্যাঁ স্যার। যদি একই জিনিস হয় এবং তার পাশে কি কোনো বি ভার্ব আছে? হ্যাঁ আছে। আছে তো? হ্যাঁ আছে। আমি এই WH ওয়ার্ড আর এই বি ভার্বকে একযোগে ডিলিট করে দিতে পারি। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। যদি এই হ্যাঁ, ম্যান স্যার। আর এই হু যদি একই হয় এবং তারপরে যদি কোনো বি ভার্ব থাকে, বি ভার্ব, তাহলে আমি এই WH ওয়ার্ড এবং এই বি ভার্বকে একযোগে ডিলিট করে দিতে পারি। সেই সিস্টেমটাই আমি ওপরের বাক্যে বললাম, সেই জিনিসটাই আমি ওপরের বাক্যে বললাম, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার, দেখো, এবার বুঝেছি স্যার। ওপরের বাক্যটাতে দেখো তোমরা এবার কি থাকলো, তাহলে আমি যদি ওটাকে একযোগে তুলে দিই তাহলে আমার কি পড়ে থাকলো তোমরা আমায় বলো তো? এমনটা পড়ে থাকলো যে আই স এ বয় রানিং, এমনটা পড়ে থাকলো না? আই স এ বয় রানিং, হু ওয়াজ তো ক্যান্সেল করে দিয়েছি। এবার আমায় বলো এই রানিং কথাটা দিয়ে কাউকে কি মডিফাই করা হচ্ছে? ছেলেটাকে। ছেলেটা কি করছে? দৌড়াচ্ছে। ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে ছুটছে, এমন ছেলে যে ছুটছে, রান করছে। ওকে, তাহলে বলো এটা মডিফাই করছে। আচ্ছা, এইখানে যখন ওয়াজটা ছিল তখন এই রানিংটা ছিল ভার্ব, তাই না? এখানে যখন আমি হ্যাঁ, ওয়াজটা স্যার। ছিল হ্যাঁ, তখন এটা স্যার। ছিল ভার্ব, কারণ এর আগে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাই ভার্ব হলো, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই দেখো তো রানিং এর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে? নিচের না বাক্যে স্যার, নেই। নেই, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে? একটা নাউনের আগে বসে না নাউনের পরে বসে? পরে। আগে বসে। রাম ইজ আ গুড বয়, গুড কথাটা বয়ের আগে বসে না? রাম ইজ আ গুড বয়, গুড কথাটি বয়ের আগে বসে কিনা পরে বসে? স্যার আগে। হ্যাঁ, তাহলে একটা অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। তাহলে দেখো তো এই সেন্টেন্সটাকে যদি আমি রিরাইট করি, এটা এমন হয়ে যায় কিনা, আই স এ রানিং বয়, আই স এ রানিং বয়, বলো হয় কিনা? হ্যাঁ স্যার। এই যে রানিং, এই রানিং এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে রানিংটা তো একটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে এটা ভার্ব নয়, এখানে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার। বেশ, এবার যদি আমি, হ্যাঁ বলো। আই স এ বয় রানিং, এটা তাহলে মানে সেন্টেন্স ঠিকঠাক হলো না? মানে আই স এ রানিং বয় এটা হচ্ছে ঠিক সেন্টেন্স।
ইয়েস, এবং না এই বাক্যটাও সঠিক না এমন কিন্তু নয়, এই বাক্যটাও সঠিক। আই আই স এ বয় রানিং, এটা কি সঠিক বাক্য? হ্যাঁ, আই স এ বয় রানিং এটা একটা সঠিক বাক্য, কিন্তু তোমরা আমায় একটা কথা বলো, এটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ বলো তো অ্যাডজেক্টিভ জেনারেলি কোথায় বসে, নাউনের আগে না পরে? আগে। নাউনের আগে। আগে। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আমাকে নাউনের আগে বসাতে হবে না? ওমা হ্যাঁ। তাই তো হ্যাঁ। আমরা করলাম, এখানে তো আমরা সেটাই করলাম, রানিং কে বয়ের আগে নিয়ে চলে গেলাম, দ্যাট মিনিং আই স এ রানিং বয়। ক্লিয়ার স্যার। হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্লিয়ার। বলো বলো। স্যার বলছি এটা তো খানিকটা সেই কগনেট অবজেক্টের মতোই হয়ে গেল। একদম না। মানে আপনি যে একটা উদাহরণ দিয়েছিলেন যে দ্য ট্রেন ইজ গোয়িং এ গুড গো, তো ভার্বটা এখানেও ছিল তো গোয়িং, ভার্বটা ছিল গোয়িং, গোয়িং থেকে এসছে গো, কিন্তু এখানে ভার্ব তো স। আচ্ছা আচ্ছা কি বুঝেছো তো নাকি? স্যার একটু ডাউট আছে, একটু ক্লিয়ার করে বলুন। আমি দেখো, তুমি আগের দিন যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম বলেছিলাম যে দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো, তা তোমার ভার্বটা তো ছিল ইজ গোয়িং, হ্যাঁ তাহলে ইজ গোয়িং থেকে তুমি গো কে নিয়ে এসেছিলে অবজেক্ট করে, হ্যাঁ কিন্তু এখানে তো ভার্বটা স, তো আই স। স্যার না আমি বলছি সেন্টেন্স স্ট্রাকচারটা। হ্যাঁ, বলতে পারো ওরকম খানিকটা, কিন্তু হ্যাঁ আমি জিনিসটা ওটা বলছি, প্রসেসটা বলছি না, আমি সেন্টেন্স স্ট্রাকচারটার কথা বলছি। হ্যাঁ, একই তো ব্যাপার, আমরা সাবজেক্ট অবজেক্টের প্লেসে কাকে বসাবো তার জন্য হ্যাঁ। একই প্রসেস রয়েছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে এটা কি বোঝা গেল যে একটা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ, বোঝা গেল। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নেব যে পাস্ট পার্টিসিপল কি হতে পারে অ্যাডজেক্টিভ। দেখো, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় কিভাবে, আমি এখানে দুটো সেন্টেন্স লিখছি, বলছি আই ওয়ান্ট আ গ্লাস, আই ওয়ান্ট আ গ্লাস বলে ফুল স্টপ দিলাম, তারপর একটা বাক্য লিখলাম দ্য গ্লাস ইজ ব্রোকেন, দ্য গ্লাস ইজ ব্রোকেন, গ্লাসটি ভাঙা হয়েছে। আমি একটি গ্লাস চাই, গ্লাসটি হয় ভাঙা হয়েছে, গ্লাসটি হয় ভাঙা। এবার দেখো এই যে স্যার এটা আই ওয়ান্ট আ ব্রোকেন গ্লাস হবে তো? হ্যাঁ হবে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এখানে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, এই যে ব্রোকেনের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, হ্যাঁ, তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে এটা কি ভার্ব নয় বলো? হ্যাঁ স্যার ভার্ব। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এবার এবার এটাকে আমি যে দেখি যে অক্সিলিয়ারি ভার্ব ডিলিট করে এটাকে অ্যাডজেক্টিভ বানানো যায় কিনা। দেখো, আই ওয়ান্ট এ গ্লাস, আই ওয়ান্ট এ গ্লাস হুইচ ইজ ব্রোকেন বলতে পারি? হ্যাঁ স্যার। আই ওয়ান্ট এ গ্লাস হুইচ ইজ ব্রোকেন বলা যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলা যায়। তাহলে এবার বলো, এই গ্লাস আর এই হুইচ একই জিনিস না আলাদা জিনিস? একই স্যার স্যার। একই জিনিস। আচ্ছা, তাহলে এই হুইচটা তো একটা WH ওয়ার্ড নাকি? হ্যাঁ স্যার। তারপরে কি কোনো বি ভার্ব আছে? হ্যাঁ আছে স্যার। তাহলে কি এই দুটোকে একযোগে ডিলিট করে দেওয়া যায় কিনা যায় না? যায় স্যার। তাহলে কি পড়ে থাকলো? আই ওয়ান্ট এ গ্লাস ব্রোকেন, আই ওয়ান্ট আ গ্লাস ব্রোকেন এমন পড়ে থাকলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। জানি অ্যাডজেক্ট ব্রোকেন গ্লাস, আই ওয়ান্ট আ ব্রোকেন গ্লাস। সবাই বুঝতে পেরেছো আশা করছি। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভাল লাগলো তাহলে পার্টিসিপলের ব্যবহার? হ্যাঁ। হ্যাঁ স্যার, ভালো হ্যাঁ লাগলো। স্যার। তাহলে পার্টিসিপলের ইউজটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, সেটা আমরা শিখে নিলাম। ওকে, এবার তোমাদের যেটা মূল পার্ট রয়েছে, আর কি যেন ছিল বাদ বাকি কি করানোর কথা ছিল? পার্টিসিপল হয়ে গেল, এক্সপ্রেসিভ ভার্ব হয়ে গেল, আর আছে টেন্স, তাই হ্যাঁ না? স্যার। হ্যাঁ, স্যার বলো। আই ওয়ান্ট এ গ্লাস ব্রোকেন, এটা ভুল, সব মানে ভুল সেন্টেন্স তো। এটা অবশ্যই ভুল, এটা অবশ্যই ভুল। দেখো, হুম। আগেরটাও ভুল ছিল। আমাকে একটা
এই বাক্যের মধ্যে আমি কোনো বাক্য মানে কি বলতো, সেন্টেন্স কাকে বলে? মিনিংফুল হবে, বোঝা যাবে। শুধুমাত্র মিনিংফুল নয়, মনের ভাব পূর্ণ করতে হবে। আমি যেটা বলতে চাইছি, মনের ভাব এমন ভাবে আমি কথা বলবো না যাতে আমার সামনের লোকটা আমার কথা অর্ধেক বুঝলো অর্ধেক বুঝলো না। বুঝেছো কি বললাম? বাক্য তখনই হবে যখন তোমার সেই কথার মধ্য দিয়ে তোমার সামনের লোকটি পরিষ্কার বুঝতে পারবে যে তুমি কি বলতে চাইছো। হয়েছে? সেই অর্থে আমাদেরকে যদি সুন্দর বাক্য লিখতে হয়, তাহলে যার যেখানে স্থান সেখানে বসানো উচিত, নাকি না যেখানে সেখানে বসিয়ে দিলেই হলো? না, যার যেখানে স্থান। ইয়েস, তাই আমরা অ্যাডজেক্টিভের জায়গাটাকে চেঞ্জ করে দেব অলওয়েজ। আমরা উপরের বাক্যটাকে কখনোই লিখবো না। বুঝে গেল? হ্যাঁ স্যার। ওকে, নাও এটাকে আমি ডিলিট করলাম তাহলে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো এবার আমরা শিখতে চলেছি টেন্স। টেন্স শেখার জন্য তোমাদের আমি একটা টেন্সের নোট দিয়েছি তো, পিডিএফ। হ্যাঁ স্যার দিয়েছিলেন। পড়েছো কি? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার, স্টাডি করেছি হ্যাঁ স্যার। পড়েছি। আজকে আমি টেন্স পড়ানোর পরে তোমরা ওটাকে আবার পড়বে। তোমরা একটু পরেই দেখতে পারবে যে টেন্সে অ্যাকচুয়ালি কিছুই নয়। টেন্স তোমাদের এখনই মুখস্থ হয়ে যাবে আশা করছি। তো টেন্স স্যার করার আগে ক্লাসটা কতক্ষণ চলবে? কে বলছো? আব্দুল বাসির। ক্লাসটা তোমাদের 7:30 থেকে শুরু হয়েছিল না? হ্যাঁ। 9টা পর্যন্ত চলবে। ঠিক আছে। আচ্ছা শোনো তাহলে, টেন্স করার আগে তোমাদের আমি একটা জিনিস বোঝাতে চাই, দ্যাট ইজ ভয়েস। আমি কি ভয়েস চেঞ্জ শেখাতে চাচ্ছি না ভয়েস শেখাতে চাচ্ছি? ভয়েস 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 শেখাতে ভয়েস চেঞ্জ। নো নো নো, আমি ভয়েস শেখাচ্ছি, ভয়েস চেঞ্জ নয়। ওকে ওকে স্যার। ভয়েস, দেখো ভয়েস হলো মূলত 3 প্রকার। ভয়েস কয় প্রকার? 3 প্রকার। কিন্তু আজকে যেহেতু আমরা ভয়েস চেঞ্জ শিখছি না, আজকে আমরা শিখছি টেন্স, তাই তোমাদের আজকে আমি শেখাবো ভয়েস কয় প্রকার এবং কি কেন ভয়েসটা শিখতে হবে। তো যাই হোক, তোমরা যদি টেন্সের হেডিং লাগিয়ে থাকো, তো টেন্সের হেডিং এ এরকম একটা পয়েন্ট করে লিখবে যে টেন্স ইজ বেসড অন only active verb। লেখো, টেন্স ইজ বেসড অন only active verb। কারো মাইক অন আছে, মাইকটা অফ করে দাও। টেন্স ইজ বেসড অন only active verb। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো, অ্যাক্টিভ ভার্বের শুধুমাত্র অ্যাক্টিভ ভার্বের উপরেই যদি টেন্স বেস করে, হ্যাঁ মানে টেন্স যদি অ্যাক্টিভ ভার্বের উপরই বেস করে থাকে, তাহলে আমাকে অ্যাক্টিভ আর প্যাসিভ ভার্ব শেখা দরকার কিনা দরকার না বলো? হ্যাঁ স্যার দরকার। আর সেই জন্যই আমি এখানে তোমাদের ভয়েস সম্পর্কে কয়েকটা কথা বলতে চাইছি। ভয়েস হলো মূলত 3 প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কিন্তু আজকে আমি জাস্ট তোমাদের দুটো দেখাতে চাই। একটা দেখাতে চাই অ্যাক্টিভ ভয়েস, আর একটা দেখাতে চাই প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওকে, হ্যাঁ স্যার। ওকে স্যার। এবার আমি যদি তোমাদের বলি যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, তোমরা কি বলবে বলো? যে জানো রিপ্লাই দাও, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? কর্তা সরাসরি কাজ করা বোঝায়। আর খুব ভালো বলেছো। আর আর কিছু জানো? কে উত্তর দিলে? আব্দুল বাসির। হ্যাঁ আব্দুল বাসির। আর আর কয়েকটা পয়েন্ট বলতে পারবে? আর একটা পয়েন্ট? না স্যার, অনেকদিন থেকে আমার কাজটা ছুটে গেছে তো।
আচ্ছা, শুনতে থাকো তাহলে। সবাই শোনো, অ্যাক্টিভ ভয়েস কি জিনিস আর প্যাসিভ ভয়েস কি জিনিস ভালো করে বোঝো। আমি এখানে একটা বাক্য লিখছি, রাম ইটস রাইস, বা দাঁড়াও, রাম ইটস রাইস লিখবো না, 1 মিনিট ওয়েট করো। লিখছি, রাম ইজ ইটিং রাইস। হয়েছে? রাম ইজ ইটিং রাইস, আর রাইস ইজ বিং ইটেন বাই রাম। এই is eating rice is being eaten by রাম, বাক্য দুটির অর্থ কি এক না ভিন্ন? স্যার একই। একই স্যার। আলাদা স্যার। দুটোর অর্থ আলাদা তো স্যার। কি করে আলাদা হলো বলো? রাম ভাত খাচ্ছে, ভাত রামের দ্বারা খাওয়া হয়, ওই হিসাবে আলাদা বললাম। আর বাক্য দিয়ে যে কনসেপ্টটা তুমি বলতে চাইছো সেটা কি আলাদা না এক? রাম না, কনসেপ্টই সেম। হ্যাঁ, রাম ভাত খাচ্ছে এবং রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, কথা দুটো তো একই কথা। হ্যাঁ, তো তো এখান থেকে আমার প্রশ্ন, ভয়েস চেঞ্জ কেন করব তাহলে? কথা দুটো যদি একই হয় তো? বলো, বাক্য দুটোর অর্থ যদি একই হয় তাহলে ভয়েস চেঞ্জ কেন করতে হবে? আব্দুল বাসির বলো। আর ইংলিশে বেশিরভাগই মানে প্যাসিভ ভয়েস ব্যবহার হয়। এটা তো কোনো যুক্তি হলো না। চলো না, এমনি বললাম। হ্যাঁ, ঠিক আছে, তোমরা উত্তর দিচ্ছ, আমি আমি তোমাদের উত্তর চাই তো। তো ঠিক আছে, খুব ভালো, উত্তর দাও, একদম প্রত্যেকে উত্তর দেবে। বলো, আর কেউ কিছু বলছিলে? স্যার বলছিলাম যে এখানে সাবজেক্টটা নিজে কাজ করছে আর কি, আর ওখানেও ওর দ্বারা কাজ করা হচ্ছে স্যার। হ্যাঁ ভাই, আমি ওই ডিফারেন্সটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি যে এই ভয়েসের মানে দুটো যদি একই হয় তো ভয়েস চেঞ্জ করব কেন? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কেন নেব, প্যাসিভ থেকে অ্যাক্টিভে কেন আনবো, কেন, দরকার কি? মনে রাখবে সবাই। কাউকে ডাইরেক্ট বলা আর ইনডাইরেক্ট বলার জন্য। না, তেমনটা নয়, ভালো করে শোনো। মনে রাখবে, ইংরেজিতে সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এমন একটা সিচুয়েশন না সেন্টেন্স? তো মনে রাখবে, সাবজেক্টের প্লেসে যে বসে, কি বললাম বলো? সাবজেক্টের প্লেসে যে বসে সে বাক্যে অনেকটা গুরুত্বপূর্ণ। বলো এবার। সাবজেক্টের প্লেসে যে বসছে সে বাক্যে অনেকটাই গুরুত্বপূর্ণ। ভেরি গুড, ভেরি গুড। जैसे কি রাম ইজ ইটিং রাইস, এখানে রামটাই গুরুত্বপূর্ণ, আর রাইস ইজ ইটেন বাই রাম, এখানে রাইসটাই গুরুত্বপূর্ণ। মনে রাখবে, সাবজেক্টের প্লেসে যে বসবে সেটাই গুরুত্বপূর্ণ। এই জন্য জেনারেলি রিপোর্টিং যখন করা হয়, রিপোর্টিং করলে তোমাকে, রিপোর্টিং করার সময় তোমরা দেখেছো কি, রিপোর্টিং করার সময় বা প্রসেসিং করার সময়, আচ্ছা রিপোর্টিং বাদ দাও, প্রসেসিং করার সময়, ধরো তুমি আমের আচার তৈরি করবে, তোমরা ছোটবেলায় প্রসেসিং করেছো না এগুলো? আমের আচার তৈরি করা, হ্যাঁ, তা ওই সময় তোমরা যখন করেছো ওইগুলোতে তোমরা কি সব প্যাসিভ ভয়েস ইউজ করেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ম্যাঙ্গোজ আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, তারপর তাদেরকে ভালো করে ধোয়া হলো, এরকম তোমরা করেছো তো? চা বানানোর সময় দ্য কেটল ইজ প্লেসড অন দ্য ওভেন, মিল্ক ইজ পোর্ড অন দ্য কেটল, এ সমস্ত পড়েছো? তাহলে এই যে মিল্ক পোর করা হচ্ছে, সমস্ত প্যাসিভ ভয়েস করা হচ্ছে। প্যাসিভ ভয়েস করার মানে কি, সাবজেক্টের স্থানে যে থাকছে তাকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তাই মনে রাখবে, ইংরেজিতে সাবজেক্টের স্থানে যে বসে তাকে আমরা গুরুত্ব দিই। যেমন এখানে একটা বাক্য লিখে তোমাদের আমি দেখাই, যে একটা বাক্য ছিল এমন যে someone has stolen
মাই ওয়াচ, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। তাহলে বলো তো এখানে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা, সামওয়ান না ওয়াচটা, মাই ওয়াচটা? সামওয়ান, সামওয়ান। এখানে গুরুত্বপূর্ণ মাই ওয়াচ, ওকে। কারণ এই সামওয়ানটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে সামওয়ান গুরুত্বপূর্ণ কারণ সামওয়ান সাবজেক্টের স্থান রয়েছে। এইখানে যখন আমি বলছি তখন আমি বলছি কে বেটা যেন আমার ঘড়িটা চুরি করে নিয়েছে, কিন্তু যখন আমি ঘড়ির গুরুত্বটা বোঝাতে চাইবো যে ঘড়িটা আমার হয়তো কেউ আমার বন্ধু আমাকে গিফট হিসাবে দিয়েছিল, বা আমার বাবা আমাকে গিফট হিসাবে দিয়েছিল, বা আমার মা আমাকে গিফট হিসাবে দিয়েছিল, যখন ঘড়িটা আমার কাছে প্রাধান্য পাবে তখন আমি বলবো মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। বলো কি বলবো, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, বলবো কিনা বলবো না বলো? বলবো স্যার। হ্যাঁ বলবো। ইয়েস। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ এই কথাটা কখন বলছি, যখন আমার ওই চোর ধরতে হবে তখন বলছি। আর যখন আমার কাছে আমি বলতে চাইছি আহারে ঘড়িটা আমার কত প্রিয় ছিল, আমাকে আমার বাবা গিফট দিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি ঘড়িকে যখন গুরুত্ব দিতে চাইছি তখন ঘড়িকে সাবজেক্ট করছি, অর্থাৎ মাই ওয়াচকে আগে নিয়ে আসছি। দেখো মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন এর পরে কিন্তু দেখো অবজেক্ট বলে কিছুই নেই। আচ্ছা স্যার, হ্যালো। বলো শুনছি, বলো শুনছি। হ্যাঁ স্যার, মানে যখন মানে আমার ঘড়িটা চুরি যাচ্ছে তখন আমি চোরকে প্রাধান্য দেওয়ার জন্য সামওয়ানটা ব্যবহার করছি, কিন্তু যখন আমার ঘড়িটাকে বোঝাতে চাইছি যে হায় রে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, তখন সামওয়ানটা মানে সাবজেক্টে আর কোনো প্রাধান্য থাকছে না, তাই তো? না না, ইয়েস, কারণ সামওয়ানটা আমি জানি আচ্ছা না কে। ওই ঠিক সামওয়ানের আছে, ঠিক মধ্যে আছে। রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, ইত্যাদি ইত্যাদি, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে একটা জিনিস তোমাদের বোঝাতে চাইলাম যে সাবজেক্টের প্লেসে যে থাকবে তার গুরুত্ব বাক্যে অনেক বেশি থাকবে, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বেশ। স্যার। এবার আমি চলে আসি অ্যাক্টিভ ভয়েস কি জিনিস আর প্যাসিভ ভয়েস কি জিনিসে। তোমরা এই যে যে দেখতে পাচ্ছ রাম ইজ ইটিং রাইস, এই ক্ষেত্রে রাম কি এই বাক্যের সাবজেক্ট নয় বলো? হ্যাঁ স্যার, সাবজেক্ট। আবার এই বাক্যে কাজ করছে কে, ভাতটা খাচ্ছে কে? রাম স্যার। রাম। রাম, ভেরি গুড। তাহলে ভাতকে ভাত খাচ্ছে হলো রাম। তাহলে একাধারে রাম সাবজেক্ট এবং পারফর্মার, ঠিক হ্যাঁ কিনা বলো স্যার। তো? হ্যাঁ তাহলে তাহলে মনে রাখবে, তাহলে মনে রাখবে আব্দুল বাসির ঠিক বলেছিল অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট ইকুয়াল টু পারফর্মার। কি বললাম বোঝা গেল? যেখানে সাবজেক্ট এবং পারফর্মার একই ব্যক্তি বা একই জিনিস সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর পয়েন্টে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের সঙ্গে সর্বদা ভিআইএনজি যুক্ত হবে। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? ভার্বের আইএনজি যুক্ত হবে। দেখো তো এখানে অ্যাক্টিভ ভার্বের সাথে বি ভার্বের সাথে ভিআইএনজি যুক্ত আছে কিনা নেই? এই যে যেখানে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবাই, ইজ এর পরে ইটিং লেখা আছে কিনা নেই? আছে স্যার। হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ভয়েসের দুটো কথা মনে রাখবে। কি মনে রাখবে? যে সাবজেক্ট পারফর্মার ইকুয়াল সাইনে হবে এবং অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে ভিআইএনজি বসবেই বসবে। ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নাও এবার চলে এসো প্যাসিভ ভয়েসে। দেখো এইটা হলো রাইস, এইটা হলো আমার সাবজেক্ট, কিন্তু এই বাক্যে কাজ করছে কে? রাম। রাম। তাহলে সাবজেক্ট হলো রাইস কিন্তু রাম হলো পারফর্মার, তাই আমি প্যাসিভ ভয়েসে কি লিখতে পারি? প্যাসিভ ভয়েসে আমি লিখতে পারি কিনা যে সাবজেক্ট নট ইকুয়াল টু পারফর্মার। কি বলেছি বুঝেছো? সাবজেক্ট নট ইকুয়াল টু পারফর্মার। তাহলে প্যাসিভ ভয়েস কি জিনিস হবে? যেখানে যেখানে সাবজেক্ট আর পারফর্মার আলাদা আলাদা হবে। ওকে, 2 নম্বর পয়েন্ট, প্যাসিভ ভয়েসের 2 নম্বর পয়েন্ট কি মনে রাখতে হবে? প্যাসিভ ভয়েসে প্যাসিভে মনে রাখতে হবে যে বি ভার্বের সঙ্গে
সর্বদা V3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বি ভার্বের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। দেখো তো এই যে বিং, বিং এর পরে কি ইটেন বসানো আছে কিনা নেই বলো? এটা বি হ্যাঁ, ভার্ব আছে স্যার। আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটুকুন হলো প্যাসিভ, এইটুকুন হলো প্যাসিভ। এবার তোমরা এখান থেকে আমায় বলো, টেন্স ছাড়া, অ্যাক্টিভ ভয়েস ছাড়া কি টেন্স হওয়া সম্ভব? না স্যার। তাহলে কোথা থেকে বুঝলাম? এইখান থেকে বুঝলাম। এই দেখো ইজের পরে ভিআইএনজি হয়েছে, দেখেছো? ইজ একটা বি ভার্ব না? হ্যাঁ তাহলে তারপরে বিআইএনজি যোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এইটুকুন অ্যাক্টিভ হলো কিনা হলো না বলো? হলো স্যার। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ভয়েস ছাড়া বা অ্যাক্টিভ ভার্ব ছাড়া টেন্স হওয়া কোনোদিন সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে স্যার। তোমরা এখানে দেখলে কি, তোমরা এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখলে, প্যাসিভ ভয়েসের মধ্যে অ্যাক্টিভও থাকে প্যাসিভও থাকে, ঠিক কিনা ভুল বাতাও? হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ওপরের ইজ বিং এই পর্যন্ত অ্যাক্টিভ, আর বিং ইটেন এইটুকুন হলো প্যাসিভ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার আশা করছি আমি। যদি কোনো এখনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার আরেকবার একটু বুঝান। হ্যাঁ স্যার ক্লিয়ার। ইজ বিং ওটা একবার বলুন। আচ্ছা, তাহলে প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট আর পারফর্মার একই জিনিস নয়, এটা বুঝতে পেরেছো আশা করছি। হ্যাঁ হ্যাঁ এটা বোঝা গেছে। আচ্ছা, আমি বললাম কি যে টেন্স শুধুমাত্র অ্যাক্টিভ ভার্বের ওপরেই হবে, আর অ্যাক্টিভ ভার্ব ছাড়া টেন্স হবেই না। এবার আমি দেখো এখানে দেখাচ্ছি প্যাসিভ ভয়েসের একটা নিয়ম আছে। প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে V3 বসবে, ঠিক আছে? এই যে দেখো বি ভার্ব, বিং একটা বি ভার্ব তো, নাকি না অন্য কিছু? বি ভার্ব। তারপরে কি ইটেন বসেছে ভার্বের থার্ড ফর্ম? হ্যাঁ বসেছে। তাহলে এইখান হ্যাঁ থেকে স্যার বসেছে। পর্যন্ত কি প্যাসিভ ভয়েস নয় বলো? এই যে নিচে যতটুকু আমি ব্ল্যাক কালি করে দিয়েছি, বি ভার্বের পরে V3 এটুকুন প্যাসিভ ভয়েস নয় কিনা নয় বলো? হ্যাঁ প্যাসিভ ভয়েস। হ্যাঁ প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ উপরের থেকে ভয়েস। এটুকুন খেয়াল করো, উপরের থেকে এটুকুন ইজ এর পরে বিং হয়েছে। ইজ তো একটা বি ভার্ব, তারপরে বি একটা ভার্ব হয়েছে, তাহলে ইজ এর পরে বিআইএনজি যুক্ত হয়েছে কিনা হয়নি? হয়েছে। তাহলে এই স্যার অ্যাক্টিভ হয়েছে। ভার্বের মধ্যে বি প্লাস ভিআইএনজি হয়েছে কিনা হয়নি বলো? অ্যাক্টিভ ভার্বের মধ্যে বি প্লাস ভিআইএনজি হয়েছে কিনা হয়নি? হয়েছে। তাহলে এইখানের যে ক্যাটাগরি ছিল আর এইখানের ক্যাটাগরি এখানে মিললো তো? হ্যাঁ তাহলে বলো, যে কোনো সেন্টেন্সই তুমি লিখতে যাও না কেন, সেই সেন্টেন্সের টেন্স কে ফলো করবে, টেন্স ফলো করবে অ্যাক্টিভ ভার্বকে না প্যাসিভ ভার্বকে? অ্যাক্টিভ ভার্বকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার হলো? পরিষ্কার? হ্যাঁ ভেরি গুড। তাহলে তাহলে তোমরা এই পর্যন্ত শিখে ফেললে যে টেন্স সব সময় অ্যাক্টিভ ভার্বের উপরে হবে নাকি প্যাসিভের উপরে হবে। তাহলে প্যাসিভ ভার্বের উপরে টেন্স হয় না। কেন হয় না? কারণ আমরা জানি প্যাসিভ ভার্ব মানে হচ্ছে বি ভার্বের পরে V3 বসাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমরা এই সবটুকুন ভালো করে নোট করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, তাহলে এবার আমি টেন্সের মধ্যে প্রবেশ করছি। হ্যাঁ স্যার। দেখো, আমি তোমাদের বলছি যে টেন্স, আগে টেন্সটাকে ভালো করে বানান লিখে দিই। টেন্স বানান সবাই জানো তো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার জানি। ক্যাপিটালে লিখে দিচ্ছি, TENSE, টেন্স। অনেকে এখানে CE লেখে, TENSE টেন্স। আচ্ছা, টেন্স মনে রাখবে, টেন্স কয় প্রকার বলো তো তোমরা? 3 প্রকার স্যার। 3 প্রকার। প্রথমত 3 প্রকার, আর একটা আবার 4 প্রকার। আচ্ছা, আমি এখানে তোমাদের একটা জিনিস দেখাতে চাই। একটা হলো রিয়াল অ্যাকশন, আর একটা হলো আনরিয়াল অ্যাকশন। কি বললাম বলো একবার? রিয়েল অ্যাকশন। রিয়েল অ্যাকশন, আনরিয়েল অ্যাকশন। তাহলে রিয়াল অ্যাকশন মানে কি? যে কাজগুলো হচ্ছে বা হবেই, মানে হয়েছে যেগুলো আর কি, হয়েছে বা হয়। রিয়াল মানে সত্যি সত্যি, আনরিয়াল মানে মিথ্যা, তাই তো নাকি? হ্যাঁ
তো মনে রেখো রিয়াল অ্যাকশনের জন্য দুটো টেন্স অ্যালট করা আছে, রিয়াল অ্যাকশনের জন্য দুটো টেন্স অ্যালট করা আছে, দ্যাট ইজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। আর আনরিয়ালের জন্য একটা টেন্স অ্যালট করা আছে, দ্যাট ইজ ফিউচার। ফিউচার। কি বললাম বুঝিছো? হ্যাঁ স্যার। আমি বললাম যে দেখো ফিউচার টেন্সটা কেন আনরিয়াল অ্যাকশনের মধ্যে গেল, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি বললে আমি স্কুলে যাব, তো স্কুলে যাওয়ার পথে তোমার কি হলো, তুমি স্লিপ করে পড়ে গেলে, তোমার জামা প্যান্টে নোংরা লেগে গেল, তুমি আর স্কুলে যেতে পারলে না। বলো তুমি যে কাজটা করতে চেয়েছিলে সেই কাজটা কি করতে পারলে? না স্যার, পারলাম না। মনে করো তোমরা এখানে এখন পড়ছো, ঠিক আছে, এখন পড়তে পড়তে তুমি মনে করো তোমার মনকে তুমি বলছো যে আজকে রাতে ভাত খাবো, কিন্তু তুমি পড়া শেষ করে দেখলে তোমার মা রাতে রুটি তৈরি করে রেখেছে, তাহলে তুমি কাজটা করতে পারলে, ভাত খেতে পারলে? না না স্যার। তার মানে হচ্ছে এমনটা, ফিউচার টেন্সে ভবিষ্যৎকালে যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো কি রিয়াল না আনরিয়াল? আনরিয়াল স্যার। আনরিয়েল। ওকে। আর রিয়াল অ্যাকশনের ক্ষেত্রে পাস্ট টেন্স আর প্রেজেন্ট কেন হয়? দেখো পাস্ট টেন্সটা রিয়াল অ্যাকশন, কারণ আমি ভাত খেয়েছিলাম মানে কাজটা হয়েছিল, তো হ্যাঁ স্যার, হ্যাঁ রিয়াল স্যার। অ্যাকশন হয়েছিল। আর আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাই, প্রেজেন্টে ঘটনাটা ঘটছে, তার মানে কাজটা হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এখান থেকে বোঝা গেল যে কাজ দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে রিয়াল অ্যাকশন হতে পারে, একটা আনরিয়াল অ্যাকশন হতে পারে। তাহলে টেন্সের অ্যালটমেন্ট করা রয়েছে রিয়াল অ্যাকশনের জন্য প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, আর আনরিয়াল অ্যাকশনের জন্য ফিউচার টেন্স। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ, এইটা স্যার। কেন বললাম তোমরা পরে বুঝবে। চলো খাতায় হেডিং লাগাও তো, তোমরা আমাকে পরের দিন মনে করিয়ে দেবে, তোমাদের আমি আনরিয়াল পাস্টের কনসেপ্ট করাবো। চলো চলো আমাকে মনে করিয়ে দেবে নেক্সট ডে, আনরিয়াল পাস্টের কনসেপ্ট করাবো। স্যার করিয়েছেন তো। ও করানো হয়ে গেছে হ্যাঁ অলরেডি? হ্যাঁ হ্যাঁ স্যার করিয়েছেন। আনরিয়াল পাস্ট করিয়েছেন? ও বাহ, হ্যাঁ স্যার, good. আনরিয়েল পাস্ট হয়েছিল। হ্যাঁ, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে এই যে আনরিয়াল অ্যাকশন, অর্থাৎ ফিউচার যদি পাস্টে চলে যায় তাহলে কি আমরা আনরিয়াল পাস্ট বলবো না? হ্যাঁ স্যার বলবো। তাহলে আগের দিনের আলোচনা তো তোমরা বুঝতেই পেরেছো তাহলে ভালো করে। স্যার হ্যাঁ ভার্বের ক্লাসিফিকেশনও হ্যাঁ, স্যার। দেখিয়েছেন। গুড, ভেরি গুড। তাহলে আমরা কাল পেলাম তিনটি, একটা হলো পাস্ট, একটা হলো প্রেজেন্ট, একটা হলো ফিউচার। কিন্তু মনে রেখো প্রেজেন্ট আর পাস্টের জন্য রিয়াল অ্যাকশন হয়, ফিউচারের জন্য আনরিয়াল অ্যাকশন হয়, মানে কাজটা হবে কিনা আদৌ আমি জানি না। ওকে, আচ্ছা এবার আমি টেন্স করতে যাচ্ছি। টেন্স করতে যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে ধরে নাও আমি এমন একজন মানুষ, আমি ইংরেজির কিছু জানি না, আমি টেন্সের কিছু জানি না, জাস্ট আমাকে একজন বলে দিয়েছে যে তুমি যদি কখনো বি ভার্ব ইউজ করো তাহলে তার সঙ্গে VING লাগিও। বলো কি বলেছে আমাকে? তুমি যখন কখনো বি ভার্ব ইউজ করো তাহলে তার সাথে ভিআইএনজি লাগিও। ভেরি গুড। আর আমাকে বলে দেওয়া হয়েছে তুমি যদি হ্যাভ ভার্ব ইউজ করো তাহলে তার সঙ্গে যাতে ভার্বের থার্ড ফর্ম ইউজ করো। আমাকে শুধু এইটুকুন কথা বলে দেওয়া হয়েছে, আমাকে আর কিছু বলা হয়নি। এইটুকুন কনসেপ্ট দিয়ে আমরা 12খানা টেন্স কমপ্লিট করব আজকে। ওকে, ওকে স্যার। তাহলে আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে যে তুমি যদি কখনো বি ভার্ব ইউজ করো তাহলে VING ইউজ করবে, আর তুমি যদি কখনো হ্যাভ ভার্ব ইউজ করো তাহলে V3 ইউজ করবে। আমাকে শুধু এইটুকুনি বলা হয়েছে। এবং আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আই। ওকে, আমাকে একটা ভার্ব দেওয়া হয়েছে, কি ভার্ব নেই? ইট। চলো ইটই নেই, আমাকে একটা ভার্ব দেওয়া হয়েছে ইট, আর আমাকে একটা অবজেক্ট দেওয়া হয়েছে রাইস। ওকে, তাহলে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে আই, আমাকে একটা ভার্ব দেওয়া হয়েছে ইট, আমাকে একটা অবজেক্ট দেওয়া হয়েছে রাইস। ওকে, তাহলে দেখো আমি টেন্স করছি। আমি প্রথমত কি করছি, আমি এর কাউকেই ব্যবহার করছি না। কেন করছি না? এরা হলো অক্সিলিয়ারি ভার্ব, তাই না? বলো তো একটু আমায়। হ্যাঁ স্যার। আর আমি যেদিন তোমাদের ভার্বের ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম সেদিন আমি তোমাদের বলেছিলাম যে আমি কোনো একটা সেন্টেন্সে
মানে লিড হিরো থাকতেই হবে, সাইড হিরো না থাকলেও হবে, বলেছিলাম কিনা বলিনি? হ্যাঁ হ্যাঁ বলেছেন। বলেছিলেন। হ্যাঁ, তার মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব থাকতেই হবে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলেও চলবে, বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই আমি প্রথম বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে চাইছি না। ভালো করে বোঝো, আমি কিন্তু টেন্সের কিছু জানি না, এমনি এমনি দেখো টেন্স হয়ে যাবে। তাহলে দেখো আমি প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া ইউজ করছি, আমাকে যা দেওয়া হয়েছে তাই আমি ইউজ করছি। হয়ে গেল, বলো প্রথম বাক্য। আমি এখানে কোনো অক্সিলিয়ারি ইউজ করিনি, আই ইট রাইস হয়ে গেছে। এবার আমার মনে চাইলো আমি ইউজ করলাম একটা বি ভার্ব ইউজ করব, তাই আমি লিখলাম আই বি। যখনই বি ইউজ করেছি এই ভার্বের সাথে আই এন জি যোগ হবে, হবে কিনা হবে না বলো? হ্যাঁ হবে। ওকে, তারপরে আমার ইচ্ছা হলো আমি একটা হ্যাভ ভার্ব ইউজ করব। এই যে আমি হ্যাভ ভার্ব ইউজ করলাম, আর হ্যাভ ভার্ব যখনই আমি ইউজ করব তখনই আমার কি হবে, ভার্বের সাথে ইএন বা ই যোগ হয়ে যাবে, তাই না? হ্যাঁ ইটেন, ইএন বাই ইটেন। থার্ড ফর্ম হয়ে যাবে, ইটেন রাইস হয়ে গেল। এবার আমার মনে চাইলো আমি দুটো ইউজ করব, বি কেও ইউজ করব, হ্যাভ কেও ইউজ করব, তাই ইউজ করছি। হ্যাভ ভার্ব ইউজ করলাম, বি ভার্ব ইউজ করলাম। বি ভার্ব দেখো, হ্যাভ ভার্ব যখন ইউজ করতে হবে তখন ভার্ব বসালে তার ইএন ফর্ম বসাতে হবে কিনা হবে না? হ্যাঁ তাই এখানে বিন হলো। ওকে, আর এই বি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসাই তাহলে তার কিন্তু আইএনজি ফর্ম ইউজ করতে হবে, তাই যে ইটিং হলো, আর অবজেক্ট হয়ে গেল রাইস। আমায় বলো তো প্রেজেন্টের 4টে টেন্স হলো কিনা? হ্যাঁ স্যার হলো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে স্যার। আমি কি কিছু মুখস্থ করেছি? না স্যার। আমি কোনো নোট পড়েছি? না স্যার। তাহলে 4টে টেন্স হয়ে গেল কিনা হলো না? হলো এখন স্যার। কথা হ্যাঁ হচ্ছে যে স্যার। এখানে এখনো প্রেজেন্ট টেন্স হয়নি। কেন হয়নি? এটা হলো আমার কোর স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার এটা? কোর স্ট্রাকচার। কোর স্ট্রাকচার, কোর মানে এই যে এটা CORE, কোর। কোর মানে কি বলো? ইঞ্জিনিয়ার কেউ আছো? কোর মানে বোঝাও। কোর মানে মূল। স্যার মাদার সাবজেক্ট যেটা বলে সেটা। ইয়েস, স্যার মাদার সাবজেক্ট যেটা সেটাকে কোর বলে। হ্যাঁ, তার মানে হচ্ছে কোর মানে হচ্ছে একদম ভেতরে যেটা থাকে, তাই না? সেটাকে বলে কোর, মানে একদম মূল, যেটা সেন্টার পয়েন্ট। তাহলে এইটা হচ্ছে সেই কোর স্ট্রাকচার। মনে রেখো, এই কোর স্ট্রাকচার গায়ে যদি প্রেজেন্ট টেন্সের ঝড় লাগে, কিসের ঝড়? প্রেজেন্টের ঝড়। মনে করো এরা 4জন ব্যক্তি লাইনে দাঁড়িয়ে আছে, এদের প্রেজেন্টের ঝড় লাগলো। এদের প্রেজেন্টের ঝড় লাগার সাথে সাথে এই বাক্য তো অলরেডি প্রেজেন্টে রয়ে গেছে, এটাও অলরেডি প্রেজেন্টে রয়ে গেছে, এটাও অলরেডি প্রেজেন্টে রয়ে গেছে, কিন্তু এই বেটাটা এখানে বি হয়ে রয়েছে। কিন্তু যখনই প্রেজেন্টের ঝড় এই বি এর গায়ে লাগলো তখন এখানে বি বলল, ভাই আমার এখানে এম ইজ আর 3টে রূপ হয়, তোমার যেটা লাগে সেটা নাও। আর আই বলল আমি তো এম কে নেব, বাদ বাকিগুলোকে কেটে দিল, আই এম ইটিং রাইস। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার সবার? এবার দেখো হ্যাঁ, এটা হয়ে গেল প্রেজেন্টের 4টে টেন্স হয়ে গেল। ওপরেরটা হয়ে গেল ইনডেফিনিট, নিচেরটা হয়ে গেল কন্টিনিউয়াস, তারপরটা হয়ে গেল পারফেক্ট, এন্ড তারপরেরটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটুকুন করার জন্য আমি কোনো নোট মুখস্থ করেছি? না কোনো স্যার। সূত্র পড়েছি? না, স্যার, কিছুই না। পড়িনি। তাহলে কি মজা পেয়েছো? ভালো লেগেছে বলো? হ্যাঁ স্যার স্যার খুব ভালো হ্যাঁ লাগে। স্যার। তাহলে তোমরা হ্যাঁ স্যার আশা বেশ করি, ভালো, ঠিকঠাক খুব সুন্দর। খুব ভালো। তোমরা আশা করি জীবনে ভুলতে চাইলেও ভুলতে পারবে না। স্যার টেন্স যে এত ইজি হতে পারে এটা ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এতটা ইজি। আশা করছি আর জীবনে কোনোদিন ভুল হবে না। ওকে, তাহলে যে প্রেজেন্টের 4টে টেন্স হয়ে গেল। এবার আমি প্রশ্ন করি, প্রেজেন্টের 4টে টেন্স কেন হলো? কারণ এই কোরের ওপরে প্রেজেন্টের ঝড় লেগেছিল, তাই তো নাকি? আচ্ছা হ্যাঁ। স্যার বলছি যে, হ্যালো বলো, শুনছি। স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ওই ধরে ফর থেকে সিন্স ওই জিনিসটা একটু বলবেন? ওগুলো আমি নেক্সট ক্লাসে বলবো ভাই। আমি আজকে তোমাদের আচ্ছা, আচ্ছা। টেন্সের, আমি তোমাদের দেখো টেন্সের কত, এই যে জিনিসটা আমি বোঝালাম টেন্সের, তোমরা যদি জীবনে চাও জীবনেও তোমরা ভুল করতে পারবে না।
না না, সুন্দর, ট্রিকটা খুব ভালো। কোনোদিন তোমরা ভুল করতে পারবে না। তার মানে হচ্ছে আমি তোমাদের পরের দিন প্রত্যেকটা টেন্স ধরে ধরে পড়াবো, 12খানা টেন্সই আমি তোমাদের ধরে ধরে পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আজকে আমি যতটুকুন দেখাতে চাচ্ছি ততটুকুন দেখো, ওকে? আচ্ছা, এবার এখানে একটা ঘটনা ঘটবে ভাই। কি ঘটনা ঘটবে? পাস্টের ঝড় আসবে। এটা তো ছিল প্রেজেন্টের ঝড়, নাকি বলো? এবার যদি এদের পাস্টের ঝড় লাগে তাহলে কি হয়ে যাবে? ইট বলবে আমার তো ভাই পাস্টের ফর্ম আছে, তখন ইট বলবে আমি তাহলে এক কাজ করি, আমি এট হয়ে যাই। বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার। যখনই এদের গায়ে পাস্টের ঝড় লাগলো তখনই ইট বলল আমার তো পাস্ট ফর্ম আছে, তাহলে আমি পাস্ট ফর্মটা নিয়ে বসি এখানে। যখনই বি এর গায়ে পাস্টের ঝড় লাগলো বি বলল তাহলে আমারও তো পাস্টের ফর্ম রয়েছে, ওয়াজ বা ওয়ার, তাহলে আই তুমি কাকে নেবে? আই বলল আমি তো ওয়াজ কে নেবো, তাই ওয়ার কে কেটে দিলাম। হ্যাবের গায়ে যখন পাস্ট টেন্সের ঝড় লাগলো হ্যাব বেটা বলল আমার তো পাস্টের একটা ফর্ম হ্যাড রয়েছে, তখন হ্যাড হয়ে গেল। আর এই ক্ষেত্রেও তাই, এখানে যখন পাস্টের ঝড় আসলো তখন বললো আমারও তো হ্যাড ফর্ম রয়েছে, হ্যাড হয়ে গেল। দেখো তো পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো কিনা হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হলো স্যার। তোমরা এগুলো নোট করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড, করতে থাকো। এবার দেখো এবার কি কার ঝড় লাগবে? এবার ফিউচার। এবার ফিউচারের ঝড় লাগবে। ভেরি গুড। এবার এখানে যখন ফিউচারের ঝড়, আচ্ছা ফিউচারের ঝড় লাগানোর আগে ওই মোডাল অক্সিলিয়ারি মনে করো। আমি বলেছিলাম না মোডাল অক্সিলিয়ারি ব্যবহার হয় আনসার্টেন কাজের জন্য। হ্যাঁ স্যার। তাহলে এটা যখন ফিউচারের ঝড় লাগলো, ফিউচারের ঝড় লাগলে ইট বলল ভাই আমি কাজটা হব কি হব না আমি তো নিজেই জানি না, তখন বলল ঠিক আছে, ফিউচার বলল ঠিক আছে তাহলে তুমি এখান থেকে শ্যাল বা উইল কে যে কোনো একটাকে নিয়ে নাও। তুমি যখন সার্টেন নও তখন এখান থেকে কাউকে নিয়ে নাও। আই বলল আমি তো শ্যালকে নেব, উইল কেটে গেল। এখানে এসেও তাই, আমি বলছে বি বলল যে ভাই আমি তো হব কিনা বলতে পারছি না, তাহলে তোমার শ্যাল আর উইল কে দিয়ে যাও আমার কাছে। এখানে শ্যাল বা উইল কে, আই বলল আমি তো শ্যাল নেব, উইল কেটে গেল। হ্যাবের কাছে যখন আসলো হ্যাব বলল আমি ঘটবো কিনা জানি না, তবে তোমার ওই শ্যাল উইলকে আমার কাছে দিয়ে যাও। এখান থেকে আই বলল আমি শ্যালকে নেব, উইল কেটে গেল। এখানেও তাই হলো। বলো তো ফিউচারের 4টে টেন্স হলো কিনা হলো না? হলো স্যার হলো। তাহলে 3 4 12টা টেন্স মুখস্থ করতে কোনো হাতি ঘোড়া কিছু খাওয়াতে হলো? না স্যার। প্রত্যেকের ক্লিয়ার? একদম। হ্যাঁ স্যার। তাহলে এই যতটুকুন আমরা টেন্স আজকে পড়ে নিলাম, আমরা আজকে টেন্সের মূল বিষয়টাকে বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি টেন্সটা কি, কিভাবে টেন্স তৈরি হয় সেই জিনিসটা আমরা আজকে বুঝলাম। এর পরের দিন আমরা কি করব, তোমাদের যে টেন্সের জেরক্সটা আবার নোটটা আমি দিয়েছি পিডিএফ করে, ওটা আমি আজকে তোমাদের ক্লাসের শেষে আজকে ওটা আমি আবার সেন্ড করে দেব, তারা পেয়ে যাবে। আর তাহলে তোমরা ওটাকে বাড়ি থেকে পড়ে নেবে, ঠিক আছে? হুবাহু ঠিক আছে। যেমন করে আমি লিখে রেখেছি তেমন করে পড়ে নেবে, এবং নেক্সট ডে আমি তোমাদের এক একটা করে টেন্স ধরে 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 পড়াবো, ওকে? ওকে। এবং নেক্সট ডে তোমাদের, আচ্ছা ফাইনাইট নন ফাইনাইট পড়িয়েছি না তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়ে গেছে। ওকে, তাহলে টেন্স হয়ে গেল। তাহলে হ্যাঁ টেন্সের স্যার, আমি হ্যাঁ। নেক্সট ডে আমি তোমাদের প্রত্যেকটা টেন্সকে ধরে ধরে পড়াবো। তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককে টেন্সটা পড়ে কিন্তু ক্লাসে আসতে হবে, ওকে? হ্যাঁ স্যার। ওকে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। স্যার ওই স্যার হ্যাঁ বলো বলো, শুনছি আমি। স্যার বলছি স্ট্যাটিক ভার্বের পিডিএফটা দেবেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিক ভার্বের পিডিএফটা তো ভালো মনে করে দিয়েছো, গুড। আচ্ছা তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো বলো? ভালো। স্যার খুব ভালো। স্যার খুব ফাইন ছিল স্যার, খুব ভালো লেগেছে স্যার ক্লাসটা আজকে। হ্যালো স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার বলছি ইংলিশের ওই যে সিলেবাস প্রথমে কি কি পড়াবেন ওই ওই পেজটা একবার দেখালে ভালো হতো। আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে আমি তোমাদের সিলেবাসটা দিয়েছি, দাও এটাকে আমি বড় করে দিচ্ছি। দেখো আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? তো সবাই লেফট হয়ে যেতে পারো, যদি আমার সঙ্গে কারো কথা বলার দরকার থাকে সে থাকো, বাদ বাকি সবাই লেফট হয়ে যেতে পারো, ওকে? স্যার স্পেশাল ম্যাথের ক্লাস কি চালু হয়েছে? ম্যাথের ক্লাস তো চলছে,
কে বলছো তুমি? স্যার আমি আব্দুল বাসির। হ্যাঁ হ্যাঁ, ম্যাথের ক্লাস চলছে। তো ওটা কটার সময় প্রসেনজিৎ সরকার বলে একটা দেখবে অ্যাডমিন আছে তোমাদের, প্রত্যেকটা গ্রুপেই অ্যাডমিন আছে, ওর সঙ্গে কথা যোগাযোগ করে নেবে। ঠিক আছে। হ্যালো স্যার। আর শামীমা আক্তার, তোমার সিলেবাস দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, বলছি এটা কি পুরো মানে ডাব্লিউবিসিএস এর পুরো সিলেবাসটাই? এটা ডাব্লিউবিসিএস এরও ওপরে ইউপিএসসি এর সিলেবাস এটা। চলো, ও, কেন বললাম ডাব্লিউবিসিএস আমাদের এসএ লিখতে আসে না, এই 3 দাগটা এসএ, এই কোথায় চলে গেল, তোমাদের ডাব্লিউবিসিএস এসএ লিখতে আসে না, খুব রেয়ার। স্যার ওটা কি এসেটা? এসএ মানে প্রবন্ধ লেখা, ইংরেজিতে রচনা এসে মানে প্রবন্ধ লিখতে আসে না কিন্তু তোমাদের।